সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। করোনাকালীন এ সময়ে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। প্রাণীবিদ্যা বিষয়ের অনার্স প্রথম বর্ষের ইন্ট্রোডাকশন টু জুলজি কোর্সের আরেকটি ক্লাস নিয়ে এসেছি। আমি হাফেজা বেগম, সহযোগী অধ্যাপক, প্রাণীবিদ্যা বিভাগ, সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ, বরিশাল। আজকে আমার লেকচারের শিরোনাম হচ্ছে কলা বা টিস্যু, কঙ্কাল ও তরল যোজক কলা, পেশিকলা এবং স্নায়ুকলা। চলো আমরা ক্লাসটি শুরু করি। যোজক কলা। গত ক্লাসে আমি তোমাদেরকে যোজক কলা সম্পর্কে ধারণা দিয়েছি। আমরা গত ক্লাস থেকে জেনেছি যে যোজক কলা হচ্ছে বিভিন্ন কলার সাথে বা অঙ্গের সাথে সংযোগ স্থাপন করে, এবং এই সংজ্ঞায় আমরা জেনেছি যে গাঠনিক, যান্ত্রিক এবং প্রতিরক্ষামূলক কাজের পাশাপাশি যে কলা অন্যান্য কলার সাথে সংযোগ স্থাপনের মাধ্যমে পুষ্টি সরবরাহ এবং বৃদ্ধিতে সাহায্য করে তাকে যোজক কলা বা কানেকটিভ টিস্যু বলে। এবং আমরা দেখেছি যে যোজক কলা হচ্ছে 3 প্রকার। এটি হচ্ছে প্রকৃত যোজক কলা বা প্রপার কানেকটিভ টিস্যু। যে যোজক কলা সকল বৈশিষ্ট্য, মূলত মেইন যে বৈশিষ্ট্য যে কানেকশন বা কানেক্ট করা সেটি করে, সেজন্য একে প্রকৃত যোজক কলা বলে। এছাড়াও রয়েছে কঙ্কাল যোজক কলা, যেটি সাপোর্টের কাজ করে, এবং তরল যোজক কলা হলো আরেক ধরনের যোজক কলা। তো আমরা গত ক্লাসে প্রকৃত যোজক কলা সম্পর্কে জেনেছি। আজকে আমরা কঙ্কাল যোজক কলা এবং তরল যোজক কলা সম্পর্কে জানব। কঙ্কাল যোজক কলা বা স্কেলেটাল কানেকটিভ টিস্যু হচ্ছে এক ধরনের বিশেষ যোজক কলা, যেটি কঠিন এবং অর্ধ কঠিন মাতৃকা সমন্বয়ে গঠিত। কঙ্কাল যোজক কলা 2 ধরনের। একটি হচ্ছে অস্থি, যেটি হচ্ছে কঠিন মাতৃকা সমন্বয়ে গঠিত, আরেকটি হচ্ছে তরুণাস্থি বা কার্টিলেজ, যেটি অর্ধ কঠিন মাতৃকা সমন্বয়ে গঠিত। আমরা এখানে একটি কঙ্কাল দেখতে পাচ্ছি। এই কঙ্কাল এর মধ্যে কঠিন অস্থি রয়েছে, যেমন এই বড় বোনসগুলো হচ্ছে কঠিন অস্থি, আবার তরুণাস্থিও রয়েছে। নীল এবং লাল কালারের এই তরুণাস্থি সমন্বয়ে মূলত এই কঙ্কাল যোজক কলা গঠিত। আমরা কঙ্কাল যোজক কলার যে অংশ অস্থির গঠন সম্পর্কে একটু আমরা জানব। অস্থি হচ্ছে সুদৃঢ় এবং কঠিন যোজক কলা। এটি অস্থিতিস্থাপক যোজক কলা। এর মাতৃকায় জৈব এবং অজৈব পদার্থ রয়েছে। জৈব পদার্থ থাকে 40% এবং অজৈব পদার্থ থাকে 60%। মাতৃকার যে জৈব অংশ রয়েছে সেখানে তন্তু রয়েছে, সেটা হচ্ছে কোলাজেন এবং মিউকয়েড। অজৈব পদার্থের মধ্যে রয়েছে ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম ফসফেট। অস্থির মধ্যে কয়েক ধরনের কোষ দেখা যায়, এদেরকে বলা হয় অস্টিওব্লাস্ট, অস্টিওক্লাস্ট, অস্টিওসাইট। এছাড়া রয়েছে অস্টিওজেনিক সেল। এই সেলগুলো আমরা অস্থির মধ্যে দেখতে পাই। তবে পরিণত অস্থি কোষকে অস্টিওসাইট বলে থাকে। অস্টিওসাইট কি করে? বোন টিস্যু বা অস্থিকলা মেনটেন করে। অস্টিওব্লাস্ট, এই ব্লাস্ট কোষগুলো থেকে মূলত অস্টিওসাইট তৈরি হয়। এগুলো হচ্ছে অপরিণত অস্থিকোষ। এই অস্টিওব্লাস্ট কি করে? বোন ম্যাট্রিক্স তৈরি করে। বোনসের যে কঠিন ম্যাট্রিক্স রয়েছে, সেই ম্যাট্রিক্স অস্টিওব্লাস্ট থেকে তৈরি হয়, এবং এটি যখন পরিণত হয় তখন অস্টিওসাইট গঠন করে। অস্টিওজেনিক সেল রয়েছে, যেগুলো হচ্ছে স্টেম সেল, যেখান থেকে অস্টিওব্লাস্ট এবং এই অস্থিকোষগুলো উৎপন্ন হয়। এছাড়া অস্টিওক্লাস্ট নামক আরেক ধরনের কোষ রয়েছে অস্থিকলার মধ্যে বা অস্থির মধ্যে। সেগুলো কি করে? রিজর্ভস বোন। অস্থির গঠন যদি আমরা লক্ষ্য করি ভালো করে, তাহলে দেখতে পাবো যে আমাদের যে কঠিন অস্থিগুলো রয়েছে, যেমন ফিমার, হিউমেরাস ইত্যাদি অস্থি, সেই অস্থিগুলোর মাতৃকা, এই মাতৃকায়
এই মাতৃকাটি কতগুলো স্তরে সজ্জিত থাকে এবং এই স্তরগুলোকে বলা হয় ল্যামিলা। দেখো এই যে কতগুলি স্তরে স্তরে সজ্জিত থাকে। এই স্তরগুলোকে আমরা একটু বড় করে দেখি। এই যে স্তরে স্তরে সজ্জিত থাকে এই স্তরগুলোকে বলা হয় ল্যামিলা। এখানে এই স্তরগুলো দেখা যাচ্ছে এবং এই স্তরের বা মাতৃকার কেন্দ্রে কতগুলো নালী থাকে। এই নালীগুলোকে বলা হয় হ্যাবার্সিয়ান নালী। এই নালিকাগুলোকে ঘিরেই মূলত এই ল্যামিলাগুলো সজ্জিত থাকে। তার মানে কেন্দ্রে থাকে একটি হ্যাবার্সিয়ান নালিকা এবং হ্যাবার্সিয়ান নালিকাকে ঘিরে এই ল্যামিলিগুলো অবস্থিত। তো এই হ্যাবার্সিয়ান নালিকা এবং ল্যামিলির সমন্বয়ে কি তৈরি হয়? হ্যাবার্সিয়ান তন্ত্র। এবং এই হ্যাবার্সিয়ান তন্ত্রের মধ্যে দেখো এই ছোট ছোট কতগুলি গহ্বর দেখা যায়। এই গহ্বরগুলোকে বলা হয় ল্যাকুনা। এই ল্যাকুনার মধ্যে মূলত আমাদের যে অস্টিওসাইট বা অস্টিওকোষ সেগুলো অবস্থান করে। তোমরা খেয়াল করো, এগুলো হচ্ছে অস্টিওসাইট। এবং এই ল্যাকুনি থেকে ছোট ছোট কতগুলো সুতার মতো অংশ বের হয়, এগুলোকে বলা হয় ক্যানালিকুলি। এই সম্পূর্ণ অস্থিটি একটি পেরিওস্টিয়াম নামক যোজক টিস্যু দ্বারা আবৃত থাকে। আর এই অস্থির ভিতরে যে একটি গহ্বর থাকে এটাকে বলা হয় অস্থি গহ্বর বা মজ্জা গহ্বর। এখানে কি থাকে? অস্থিমজ্জা থাকে। এই অস্থিমজ্জা থেকে মূলত আমাদের রক্তকণিকাগুলো তৈরি হয়ে থাকে। তাহলে এটা হচ্ছে মোটামুটি অস্থির বা কঠিন অস্থির গঠন। এখন আমরা যদি দেখি যে অস্থির কাজ কি। অস্থি কি করে? দেহের কাঠামো গঠন করে এবং দৃঢ়তা প্রদান করে। এটি কি করে? নরম অঙ্গকে রক্ষা করে। এই যে আমাদের দেহের যে নরম অঙ্গ রয়েছে এগুলো প্রোটেকশনের জন্য, যেমন মস্তিষ্ক সবচেয়ে বেশি সেন্সিটিভ একটি অর্গান এবং এই মস্তিষ্কের প্রোটেকশনও তাই খুব শক্তভাবে থাকে। সেটা কীরকম? যে এটি আমাদের মাথার খুলি বা স্কালের ভিতরে প্রোটেক্টেড থাকে। অস্থি মূলত এই নরম অংশটিকে রক্ষা করছে। আবার আমরা দেখি যে আমাদের বক্ষপিঞ্জরের মধ্যে কি থাকে? লাংস এবং হার্ট, খুবই ভাইটাল দুটি অর্গান। ফুসফুস এবং হৃৎপিণ্ড আমাদের এই বক্ষপিঞ্জরে অবস্থান করে। হৃদ কি করে? এই নরম অঙ্গগুলোকে রক্ষা করে। সুতরাং অস্থি নরম অঙ্গকে রক্ষা করে থাকে। এটি কি করে? দেহের ভার বহন করে। এই কঙ্কাল আমাদের কি করে? দেহের ভার বহন করে। এটি পেশি সংযোজনের তল হিসেবে কাজ করে। আমরা জানি যে পেশির সংযোজনের তল হিসেবে আমাদের কঙ্কাল রয়েছে এবং পেশির যে প্রান্ত সেটাকে আমরা টেন্ডন বলে থাকি এবং টেন্ডন অস্থির সাথে যুক্ত থাকে এবং এর ফলে কি হয়? পেশি একটি তল পায়, যেই তলের উপরেই সে থেকে সংকোচন প্রসারণের মাধ্যমে আমাদের চলাচলে সাহায্য করে। পেশির সাথে সংযুক্ত থেকে চলাচলে সাহায্য করে, যেটা আমি এইমাত্র বললাম। ক্যালসিয়াম এবং ফসফরাসের ভাণ্ডার হিসেবে কাজ করে এবং তা রক্তে সরবরাহ করে। আমরা দেখেছি যে অস্থির যে মাতৃকা মধ্যে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম এবং ফসফরাস রয়েছে। এটি ক্যালসিয়াম এবং ফসফরাসের ভাণ্ডার হিসেবে কাজ করে এবং প্রয়োজন মতো সেখান থেকে এটি রক্তে সরবরাহ করে। এটি কি করে? অস্থিমজ্জা গহ্বরে অস্থিমজ্জা ধারণ করে, যেখান থেকে মূলত রক্তকোষ তৈরি হয়। আমাদের মধ্যকর্ণের যে অস্থি রয়েছে, আমরা যখন কর্ণের স্ট্রাকচার পড়েছি তখন দেখেছি যে মধ্যকর্ণের যে তিনটি অস্থি ছোট ছোট ম্যালিয়াস, ইনকাস এবং স্ট্যাপিস, এগুলো কি করে? শ্রবণ প্রক্রিয়ায় অংশ নেয়। শব্দের ফ্রিকোয়েন্সি এই অস্থিগুলোর জন্য বৃদ্ধি পায়। এখন আমরা কঙ্কাল যোজক কলার যে অংশটি পড়ব সেটি হচ্ছে তরুণাস্থি। তরুণাস্থি মূলত
দৃঢ় এবং স্থিতিস্থাপক। যেখানে আমরা অস্থিকে দেখেছি অস্থিতিস্থাপক, ভঙ্গুর, কিন্তু তরুণাস্থি হচ্ছে দৃঢ়, স্থিতিস্থাপক এবং অভঙ্গুর কলা। এর মাতৃকা থাকে অর্ধকঠিন। এ মাতৃকায় কন্ড্রিন নামক এক ধরনের পদার্থ থাকে বলেই এর মাতৃকাটা অর্ধ কঠিন থাকে। এবং এই যে তরুণাস্থি কোষকে বলা হয় কন্ড্রোসাইট। এই কন্ড্রোসাইট অর্ধ কঠিন এই মাতৃকার মধ্যে প্রথিত থাকে তরুণাস্থি কোষগুলো। এতে কি থাকে? কোলাজেন এবং ইলাস্টিন তন্তু বিদ্যমান থাকে এবং এটি প্রচণ্ড মজবুত এবং অভঙ্গুর। হাড় যেমন ভেঙে যায়, কিন্তু এই তরুণাস্থি সাধারণত ভাঙে না, এটি মজবুত থাকে। পেরিকন্ড্রিয়াম স্থিতিস্থাপকতা গুণের জন্যই মূলত এটি বেশি মজবুত হয়। এটি পেরিকন্ড্রিয়াম নামক একটি আবরণে আবৃত থাকে, যেখানে আমরা দেখেছি যে অস্থি অস্টিয়াম নামক একটি আবরণে আবৃত থাকে। আমাদের এই তরুণাস্থি কোথায় কোথায় অবস্থান করে? যে আমাদের নাকের অগ্রাংশে, কানে, হ্যাঁ, এগুলোকে আমরা বাঁকাতে পারি। তারপর যে বক্ষপিঞ্জর স্টারনামের এই পাশে এই তরুণাস্থি থাকে। বিভিন্ন অস্থির সংযোগস্থলে তরুণাস্থি থাকে। এই যে এখানে লাল রঙের এইগুলো হচ্ছে। আবার তরুণাস্থি বিভিন্ন রকম প্রকারভেদ রয়েছে, বিভিন্ন ধরনের তরুণাস্থি। আমাদের এই যে কি বলে মেরুদণ্ডের যে কশরুকা, দুটি কশরুকার মাঝেও তরুণাস্থি পাওয়া যায়। আমরা যদি তরুণাস্থি এবং অস্থির মধ্যে পার্থক্য দেখি, এতক্ষণ আমরা যে অস্থি এবং তরুণাস্থির মধ্যে যে গঠনটি পড়লাম, এ থেকে মূলত আমরা পার্থক্য বুঝে ফেলেছি। তারপরও এখানে একটি টেবিলের মাধ্যমে আমি সেটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি যে তরুণাস্থির হচ্ছে অর্ধ কঠিন যোজক কলা আর অস্থি হচ্ছে কঠিন যোজক কলা। তরুণাস্থি পেরিকন্ড্রিয়াম নামক এক ধরনের যোজক টিস্যু দ্বারা আবৃত থাকে, আর অস্থি হচ্ছে পেরিওস্টিয়াম দ্বারা আবৃত থাকে। তরুণাস্থিতে স্বল্প মাত্রায় ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম ফসফেট বিদ্যমান থাকে, কিন্তু অস্থিতে এই উপাদানগুলো প্রচুর পরিমাণে থাকে। তরুণাস্থি কোষের নাম হচ্ছে কন্ড্রোব্লাস্ট, আর তরুণ অস্থি কোষের নাম হচ্ছে অস্টিওব্লাস্ট। আর এই কন্ড্রোব্লাস্ট থেকে এটা যখন পরিণত হয় তখন তার নাম হয় কন্ড্রোসাইট, আর অস্টিওব্লাস্ট যখন পরিণত হয় তখন এর নাম হচ্ছে অস্টিওসাইট। তরুণাস্থি হচ্ছে স্থিতিস্থাপক আর অস্থি হচ্ছে অস্থিতিস্থাপক। আমরা দেখেছি যে হ্যাবার্সিয়ান তন্ত্র সেটি অস্থিতে বিদ্যমান, কিন্তু তরুণাস্থিতে এ ধরনের হ্যাবার্সিয়ান তন্ত্র থাকে না। তরুণাস্থির কোষগুলো গোলাকার, ডিম্বাকার ইত্যাদি হতে পারে, কিন্তু অস্থি কোষগুলো জালকের মতো। আমরা এখন তরল যোজক কলা সম্পর্কে জানব। তরল যোজক কলা মূলত রক্ত। এই রক্ত কেন যোজক কলা? কারণ এটি এক অঙ্গ থেকে আরেক অঙ্গের মধ্যে বিভিন্ন বস্তুর যাতায়াত বা পরিবহন করে থাকে। যেমন আমাদের পরিপাকতন্ত্রে পাচিত যে খাদ্য বস্তু, সেগুলোকে সে বহন করে আরও অন্যান্য কোষে নিয়ে যায়। আবার ফুসফুস থেকে অক্সিজেন নিয়ে কোষে পরিবাহিত করে। আবার কোষ থেকে কোষের বিপাকের ফলে সৃষ্ট কার্বন ডাইঅক্সাইডকে বহন করে ফুসফুসে নিয়ে যায়। এভাবে বিভিন্ন অঙ্গের মধ্যে সে একটি যোগাযোগ রক্ষা করে। রক্ত রস এবং রক্তকণিকা এই দুটি উপাদান নিয়ে গঠিত। রক্তের মধ্যে 55% থাকে রক্তরস আর 45% থাকে রক্তকণিকা। আমরা এই একটি চার্টের মাধ্যমে রক্তরস সম্পর্কে ধারণা পাব। রক্তরস বা প্লাজমা বলে যেটাকে, সেটি আবার দুটি উপাদান থাকে এখানে। একটি হলো পানি, যেখানে প্লাজমার 90 থেকে 92%ই হচ্ছে পানি, আর বাকি 8 থেকে 10% হচ্ছে কঠিন পদার্থ। এই কঠিন পদার্থের মধ্যে অজৈব উপাদান, জৈব উপাদান ইত্যাদি বিদ্যমান থাকে। অজৈব উপাদানের মধ্যে কি কি উপাদান থাকে? সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, লৌহ, তামা ইত্যাদি অজৈব উপাদান থাকে। আর জৈব উপাদানের মধ্যে প্লাজমা প্রোটিন যেমন অ্যালবুমিন, গ্লোবিউলিন, প্রোথ্রম্বিন, ফাইব্রিনোজেন এই সমস্ত প্লাজমা প্রোটিনগুলো বিদ্যমান থাকে। এছাড়াও বিভিন্ন ধরনের নাইট্রোজেন ঘটিত রেচন পদার্থ, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, অ্যামোনিয়া এগুলো মূলত যকৃৎ থেকে
রক্তে আসে এবং রক্ত এই উপাদানগুলোকে নিয়ে বৃক্কে চলে যায়। এছাড়াও অন্যান্য পদার্থ যেমন গ্লুকোজ, লিপিড, হরমোন, এনজাইম, রঞ্জক পদার্থ ইত্যাদি বিভিন্ন ধরনের নিউট্রিয়েন্টস এর মধ্যে থাকে। আমরা যদি দেখি যে রক্তরসের কাজ কি, কারণ রক্তরসের মধ্যে আমরা দেখলাম যে অনেক ধরনের খাদ্যবস্তু যেটা আমাদের থাকে, সেই খাদ্যবস্তু, তারপর লবণ, হরমোন, এনজাইম, রেচন দ্রব্য, অ্যান্টিবডি এদের বিভিন্ন অংশে পরিবহন করে নিয়ে যায়। অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড পরিবহন করে, এটা আমি আগে বলেছি যে ফুসফুস থেকে অক্সিজেন নিয়ে যায়, আবার কোষ থেকে কার্বন ডাইঅক্সাইড ফুসফুসে নিয়ে আসে। অবিশ্রবণিক চাপ এবং পানির সমতা রক্ষা করে, তাপের সমতা রক্ষা করে। রক্ততঞ্চনকারী বিভিন্ন উপাদান যেমন ফাইব্রিনোজেন এটি বহন করে এবং এই উপাদানগুলো রক্ততঞ্চনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আবার রক্তরস কী করে? রক্তকণিকা ধারণ করে। এগুলো হচ্ছে রক্তরসের কাজ। আমাদের রক্তের মধ্যে রক্তরস ছাড়াও আরও যে একটি উপাদান রয়েছে সেটি হচ্ছে কি? রক্তকণিকা। তা আমরা দেখেছি যে রক্তের 45% হচ্ছে রক্তকণিকা আর বাকি 55% হচ্ছে রক্তরস। তা আমরা আমাদের রক্তের মধ্যে আমরা 3 ধরনের কণিকা দেখতে পাই: লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকা। আমরা যদি লোহিত রক্তকণিকার একটি ছবি দেখি, লোহিত রক্তকণিকা লাল রঙের। এটি কেন লাল রঙের? এই লোহিত রক্তকণিকায় হিম নামক এক ধরনের লৌহ গঠিত যৌগ থাকে। এই হিমের সাথে গ্লোবিন নামক এক ধরনের প্রোটিন সংযুক্ত হয়ে হিমোগ্লোবিন নামক যৌগ গঠন করে। এই হিমোগ্লোবিনের উপস্থিতির জন্যই এই লোহিত রক্তকণিকাকে লাল দেখায় এবং লৌহ গঠিত উপাদান থাকে বলে একে বলা হয় লোহিত রক্তকণিকা। এটি একটি ডিম্বাকার এবং দ্বি অবতল চ্যাপ্টা টাইপের একটি রক্তকণিকা। এর মধ্যে কোনো মানুষের লোহিত রক্তকণিকা, বিশেষ করে স্তন্যপায়ী লোহিত রক্তকণিকার নিউক্লিয়াস থাকে না। এই লোহিত কণিকা সংখ্যা রক্তের মধ্যে অন্যান্য কণিকার তুলনায় অনেক বেশি থাকে। দেখা যায় যে পুরুষে এই লোহিত রক্তকণিকার সংখ্যা প্রায় 5.5 মিলিয়ন, আর মহিলাদের ক্ষেত্রে সেটা 4.8 মিলিয়ন পর্যন্ত থাকতে পারে। এই লোহিত রক্তকণিকার কাজ কি? এই যে হিমোগ্লোবিন, এই হিমোগ্লোবিন কি করে? অক্সিজেন, হিমোগ্লোবিনের সাথে অক্সিজেন যুক্ত হয়ে এটি ফুসফুস থেকে কোষের মধ্যে অধিকাংশ অক্সিজেনই এই লোহিত রক্তকণিকা বহন করে কোষে নিয়ে যায়। আর অল্প পরিমাণ কিছু পরিমাণ কার্বন ডাইঅক্সাইডও এটি বহন করে, কোষ থেকে বহন করে ফুসফুসে নিয়ে আসে পিউরিফিকেশনের জন্য। এই লোহিত রক্তকণিকার তোমরা হয়তো জানো যে এর জীবনকাল হচ্ছে মাত্র 120 দিন। এরপরে এটি ভেঙে যায় এবং প্রতি মিনিটে প্রতি সেকেন্ডে আমাদের দেহে প্রচুর লোহিত রক্তকণিকা তৈরি হতে থাকে। যে পরিমাণ তৈরি হয় সেই পরিমাণ ভেঙে যায় বা নষ্ট হয়ে যায়। এরপরে আমরা যেই কণিকা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে শ্বেত রক্তকণিকা। শ্বেত রক্তকণিকা মূলত আমাদের দেহের ইমিউন বা প্রতিরক্ষা কাজের সাথে যুক্ত। এই শ্বেত রক্তকণিকা, লোহিত রক্তকণিকা যেমন অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড পরিবহনের সাথে যুক্ত, আর শ্বেত রক্তকণিকা হচ্ছে অণুজীব বা পরজীবী ইত্যাদি ধ্বংস করে থাকে শ্বেত রক্তকণিকা। শ্বেত রক্তকণিকা 2 ধরনের হয়ে থাকে। এটি হলো এ গ্র্যানুলোসাইট বা দানাবিহীন, গ্র্যানুলোসাইট বা দানাযুক্ত, আর এ গ্র্যানুলোসাইট বা দানাবিহীন কণিকা। যেগুলো দানাদার বা গ্র্যানুলোসাইট সেগুলো হচ্ছে ইউসিনোফিল, বেসোফিল এবং নিউট্রিফিল। দেখো তোমরা এই যে 3টা শ্বেত রক্তকণিকা আমরা দেখতে পাচ্ছি, ইউসিনোফিল, বেসোফিল এবং নিউট্রিফিল, এগুলো হচ্ছে দানাদার শ্বেত রক্তকণিকা। এই দানাগুলো সাইটোপ্লাজমে এরকম দানা দানা থাকে। এই দানাগুলো মূলত হচ্ছে এনজাইম প্যাকেট। এগুলো যেহেতু এই এনজাইমগুলো ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় তারা যে জীবাণু ভক্ষণ করে, এই ভক্ষিত বস্তুকে ডাইজেস্ট করার জন্য এখানে এনজাইম থাকে এবং এনজাইমগুলো এরকম প্যাকেটজাত থাকে, এই জন্য সাইটোপ্লাজমকে দানাদার দেখায়। এই গ্র্যানুলোসাইটের
দেখো তোমরা যেগুলো দানাদার যে শ্বেত রক্তকণিকা, ইউসিনোফিল, বেসোফিল এবং নিউট্রোফিল, এগুলো হচ্ছে দানাদার। এই দানাদার শ্বেত রক্তকণিকার নিউক্লিয়াসগুলো দেখো, এগুলো হচ্ছে লোবের মতো কয়েকটি লোবে বিভক্ত থাকে। এদের মধ্যে ইউসিনোফিল এবং বেসোফিল এরা মূলত অ্যালার্জিক এজেন্টের বিরুদ্ধে কাজ করে এবং প্রতিক্রিয়া দেখায় এবং কষ্ট লাঘব করে। আর নিউট্রোফিল যেটা, সেগুলো অ্যামিবয়েড চলনও তারা করতে পারে এবং কোনো জায়গায় যদি ইনফেকশন হয় বা অণুজীব প্রবেশ করে তাহলে এই নিউট্রোফিল সর্বপ্রথম সংক্রমণ স্থলে গমন করে এবং সেখানে অণুজীবকে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় সে ভক্ষণ করে এবং এর মধ্য থেকে এক ধরনের পদার্থ নিঃসরণের মাধ্যমে এই রক্তনালীর ভেদ্যতা বাড়িয়ে দেয়। ফলে দেখা যায় সেখানে প্রচুর পরিমাণ নিউট্রোফিল সংক্রমণ স্থলে আসে এবং শক্তিশালী প্রতিরোধ গড়ে তোলে। নিউট্রোফিলের এই অ্যামিবয়েড চলনের জন্য সেটা কিন্তু রক্ত জালকের সূক্ষ্ম ছিদ্রের মধ্য দিয়ে কিন্তু সংক্রমণস্থলে চলে যেতে পারে। অ্যাগ্রেনুলোসাইট বা দানাবিহীন যে কণিকা রয়েছে শ্বেত রক্তকণিকা, সেগুলো হচ্ছে লিম্ফোসাইট এবং মনোসাইট। আমাদের এই যে লিম্ফোসাইটগুলি লিম্ফের মধ্যে বেশি দেখা যায়। লিম্ফোসাইট আবার দুই ধরনের, টি লিম্ফোসাইট এবং বি লিম্ফোসাইট। বি লিম্ফোসাইট মূলত অ্যান্টিবডি তৈরি করে। তোমরা অ্যান্টিবডির নাম শুনেছো যে আমাদের দেহে অ্যান্টিজেন ঢুকলে পরে আমাদের লিম্ফোসাইট অ্যান্টিবডি তৈরি করে। এই অ্যান্টিবডি অ্যান্টিজেনকে নিষ্ক্রিয় করে ফেলে। আর টি লিম্ফোসাইট সাধারণত ভাইরাস আক্রান্ত কোষ বা ক্যান্সার কোষকে ধ্বংস করে। আরেক ধরনের অ্যাগ্রেনুলোসাইট যে শ্বেত রক্তকণিকা আছে আমাদের, সেটি হচ্ছে মনোসাইট। মনোসাইট প্রচুর পরিমাণে আমাদের রক্তে থাকে। যখন এই মনোসাইট অশুক্রাকৃতি ওদের যে নিউক্লিয়াস, এই মনোসাইট যখন রক্ত কোষে থাকে তখন একে মনোসাইট, কিন্তু এটি যখন কলায় প্রবেশ করে তখন একে বলা হয় ম্যাক্রোফাজ। এই ম্যাক্রোফাজ কি করে? প্রচুর পরিমাণে অণুজীব ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় ধ্বংস করে। শুধু তাই নয়, এই ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় ধ্বংস করার পরে এই প্রবেশকৃত জীবের বার্তাটি রাসায়নিক বার্তা হিসাবে সে লিম্ফোসাইটকে প্রদান করে। ফলে লিম্ফোসাইট সে অণুজীবের ধরন দেখে বা অনুপ্রবেশকারী বস্তুর ধরন দেখে সে অ্যান্টিবডি তৈরি করতে পারে। এভাবে এটি কাজ করে। তা আমাদের আরেকটি রক্তকণিকা রয়েছে, সেটি হচ্ছে কি অণুচক্রিকা। এটিও নিউক্লিয়াসবিহীন রক্তকণিকা। এই অণুচক্রিকা মূলত রক্ত তঞ্চনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। যদি আমাদের কোনো জায়গায় কেটে যায় তাহলে সেখানে অণুচক্রিকা কি করে? রক্ত তঞ্চন করে রক্ত ক্ষরণ বন্ধ করে। তো আমরা এতক্ষণ রক্তের যে উপাদানগুলো পড়লাম সেই অনুসারে রক্তের কাজ যদি আমরা দেখি, শ্বসন গ্যাস পরিবহন করে, দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, খাদ্যসার, হরমোন ও এনজাইম পরিবহন করে, রোগ প্রতিরোধ করে, যে শ্বেত রক্তকণিকার কথা বললাম, দেহ তরলের পরিমাণ নিয়ন্ত্রণ করে, বর্জ্য পরিবহন করে, ইউরিয়া, ইউরিক অ্যাসিড ইত্যাদি পরিবহন করে বৃক্কে নিয়ে যায়, রোগ নির্ণয় করে। আমরা রক্ত পরীক্ষা করে বিভিন্ন রক্তের মধ্যে বা রক্তরসের মধ্যে যে উপাদানগুলো রয়েছে সেগুলোর পরিমাণ নির্ণয় করে কিন্তু আমরা সেগুলোর অবস্থা দেখে আমরা রোগ নির্ণয় করতে পারি। এটি রক্ত তঞ্চন করে, যা একটু আগে বললাম যে প্লেটলেট বা অণুচক্রিকা রক্ত তঞ্চনে ভূমিকা পালন করে। এটি কি করে? পিএইচ নিয়ন্ত্রণ করে। আমরা এখন যে টিস্যু নিয়ে কথা বলবো সেটি হচ্ছে মাসকুলার টিস্যু বা পেশি কলা। আমরা সাধারণত যে পেশি আমাদের যেটাকে আমরা যার সংকোচন প্রসারণের মাধ্যমে আমরা চলাচল করি সেটি মূলত পেশিকলা। এটি স্থিতিস্থাপক এবং চলাচল এবং সঞ্চালনে সহায়তা করে। এই পেশিকলা মেসোডার্ম থেকে উৎপন্ন হয়। দেখো তোমরা, এই যে পেশি,
এই পেশি মধ্যে পেশি কোষ, যেটাকে পেশি তন্তু বলা হয়, যেহেতু এই কোষগুলো লম্বা তন্তুর মতো, সেজন্য পেশি কোষকে পেশি তন্তু বলা হয়ে থাকে। এই পেশি তন্তু কিন্তু গুচ্ছে গুচ্ছে অবস্থান করে, পেশি তন্তু গুচ্ছে গুচ্ছে অবস্থান করে। তো একটি পেশি কোষের যে প্লাজমা মেমব্রেন, সে প্লাজমা মেমব্রেনকে বলা হয় প্লাজমা লেমা, এবং এর সাইটোপ্লাজমকে বলা হয় সার্কোপ্লাজম। এই কোষের মধ্যে কিন্তু পেশি কোষে প্রচুর নিউক্লিয়াস থাকে, এবং প্রত্যেকটি পেশি কোষে মায়োফাইব্রিল নামক আরেক ধরনের তন্তু দেখা যায়। এ দেখো, একটি মায়োফাইব্রিলকে যদি আমি আলাদা করে দেখাই, এরকম একটি পেশি কোষে অনেক মায়োফাইব্রিল থাকে, এবং প্রত্যেকটি মায়োফাইব্রিলের মধ্যে আবার একটিন এবং মায়োসিন নামক দুই ধরনের ফিলামেন্ট রয়েছে। তো তোমাদের কিন্তু এরকম আসতে পারে যে মায়োফাইব্রিল কি, হ্যাঁ, একটিন মায়োসিন ফিলামেন্ট কি। একটিন মায়োসিন ফিলামেন্ট দ্বারা মূলত মায়োফাইব্রিল গঠিত হয়। এই মায়োফাইব্রিল, অনেকগুলো মায়োফাইব্রিল মূলত নিয়ে একটি মাসল সেল বা মাসল ফাইবার গঠিত হয়। পেশিকলা তিন ধরনের, অমসৃণ বা কঙ্কাল বা ঐচ্ছিক পেশি, অনেক নাম আছে, কঙ্কাল পেশি বা ঐচ্ছিক পেশি বা অমসৃণ পেশি, স্কেলেটাল মাসল, হ্যাঁ, আর মসৃণ বা ভিসেরাল বা অনিচ্ছিক পেশি, আর এটা কি হৃদপেশি। এই তিন ধরনের পেশি আমরা দেখতে পাই আমাদের দেহে। কঙ্কাল বা ঐচ্ছিক পেশির কি বৈশিষ্ট্য? এই পেশিগুলো যেহেতু আমাদের অস্থির সাথে সংযুক্ত হয়ে অবস্থান করে, আমাদের যেখানে বড় বড় অস্থি রয়েছে, অস্থির সাথে সংযুক্ত হয়ে এই কঙ্কাল পেশিগুলো অবস্থান করে, সেজন্য, এবং এই পেশিগুলোর কাজকর্ম ওই ব্যক্তির ইচ্ছাধীন, সেজন্য এদেরকে বলা হয় ঐচ্ছিক পেশি। আবার এর মধ্যে ডোরাকাটা দাগ থাকে বলে একে অমসৃণ পেশিও বলা হয়ে থাকে। এই পেশিগুলো দেখো, এই পেশি কোষগুলো, কঙ্কাল বা ঐচ্ছিক পেশি, এগুলো হচ্ছে সিলিন্ডার আকৃতির, সিলিন্ডারের মতো, এবং এদের সার্কোলেমা সুস্পষ্ট। একটি কঙ্কাল পেশিকে যদি অনুচ্ছেদ করা হয়, তাহলে দেখো এর ভিতরে, দেখো মায়োফাইব্রিল রয়েছে প্রচুর, এখানে মায়োফাইব্রিল দেখা যাচ্ছে, এবং একটি মায়োফাইব্রিলের ভিতরে আবার একটিন এবং মায়োসিন ফিলামেন্ট থাকে। এগুলো অবস্থানের জন্যই মায়োসিন ফিলামেন্টগুলো একটু মোটা এবং থিক ফিলামেন্ট বলে এগুলাকে, আর একটিন ফিলামেন্ট হচ্ছে থিন বা পাতলা। এই দুই ধরনের ফিলামেন্টের অবস্থানের কারণে এই কঙ্কাল পেশিকে ডোরাকাটা দাগ দেখা যায়। এই কঙ্কাল পেশি মূলত বিভিন্ন অঙ্গের সঞ্চালন এবং ঐচ্ছিক চলনে সহায়তা করে থাকে। অনুচ্ছিক পেশি, এগুলোকে মসৃণ পেশিও বলা হয়ে থাকে, কেননা এদের মধ্যে ডোরাকাটা দাগ দেখা যায় না, সেজন্য এদেরকে মসৃণ বা স্মুথ মাসল বলা হয়ে থাকে। যে আর এই পেশিগুলোর কার্যক্রম আমাদের বা ওই ব্যক্তির ইচ্ছাধীন নয়, সেজন্য এটাকে অনিচ্ছিক পেশি বলে। এই পেশির সংকোচন প্রসারণ মূলত স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রিত হয়। এই পেশি কোথায় থাকে? এই পেশিগুলো সাধারণত আমাদের পৌষ্টিক নালী, যেমন আমাদের অন্ননালী, পাকস্থলী, তারপর হলো স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন, মূত্রথলি, জরায়ুর প্রাচীরে, এই ওই স্মুথ মাসল বা অনিচ্ছিক পেশি অবস্থান করে। এই পেশির মরফোলজি যদি আমরা দেখি, দেখো এই পেশিগুলো হচ্ছে মাকু আকৃতির, হ্যাঁ, মাকু আকৃতির, দুই প্রান্ত সূচালু, এবং এদের প্রশস্ত অংশে কি দেখা যায়? একটি বড় নিউক্লিয়াস দেখা যায়, আর এদের সার্কুলেমাটা অস্পষ্ট। এদের মায়োফাইব্রিল দেখো, এর ভিতরে প্রত্যেকটি কোষের ভিতরে মায়োফাইব্রিলগুলো লম্বালম্বিভাবে অবস্থান করে। এরপরে যেটি আমাদের বিশেষ ধরনের পেশি আমাদের হৃৎপিণ্ডে অবস্থিত, এটাকে বলা হয় হৃৎপেশি। হৃৎপেশির আরেকটি নাম আছে মায়োকার্ডিয়াম। এই মায়োকার্ডিয়ামের ভিতরের দিকে এন্ডোকার্ডিয়াম এবং বাইরের দিকে এপিকার্ডিয়াম থাকে। আমাদের যে হৃৎপিণ্ডের স্ট্রাকচার যদি আমরা দেখি, এবং হৃৎপিণ্ডের যে পেশি, সেটাকে বলা হয় মায়োকার্ডিয়াম বা হৃৎপেশি। এই পেশিগুলো কেমন দেখতে? এই পেশিগুলো লম্বা, অনিয়মিত এবং শাখা প্রশাখা বিশিষ্ট। এদের সার্কুলেমা সুস্পষ্ট, এবং এদের যে ডোরাকাটা দাগ সেটাও অস্পষ্ট,
কোষের কেন্দ্রস্থলে একটু বড় নিউক্লিয়াস দেখা যায়। আর স্পেশাল যে বৈশিষ্ট্য যে হৃদপেশির সেটি হচ্ছে ইন্টারক্যালেটেড ডিস্ক। মূলত পেশিগুলোর সংযোগস্থলে এই সার্কুলেমা বা প্লাজমা মেমব্রেনটা ভাঁজ খেয়ে একটি ডিস্কের মতো গঠন বা একটি দাগ সৃষ্টি হয়, এটাকে বলা হয় ইন্টারক্যালেটেড ডিস্ক। এই ধরনের পেশি আর আমাদের অন্য কোনো জায়গায় পাওয়া যায় না, এটা শুধুমাত্র মায়োকার্ডিয়াম বা হৃৎপিণ্ডেই অবস্থিত। এবং এর সংকোচন প্রসারণের মাধ্যমেই, যেহেতু এটি হৃৎপিণ্ডের অবস্থান করছে, এটির কন্টিনিউয়াস এই হৃৎপেশি কখনোই ক্লান্ত হয় না। এটির সংকোচন প্রসারণের মাধ্যমেই মূলত হৃৎপিণ্ড সংকুচিত প্রসারিত হয়, পাম্প হয় এবং পাম্প করে রক্ত দেহের বিভিন্ন প্রান্তে পৌঁছে দেয়। আমরা যদি কঙ্কাল পেশি, অনিচ্ছিক পেশি এবং হৃৎপেশির মধ্যে পার্থক্য তোমাদের বা তুলনামূলক একটি আলোচনা আসতে পারে, সেক্ষেত্রে তোমরা এই পয়েন্টগুলোর উপর ভিত্তি করে এদের মধ্যে তুলনা করতে পারবে। আমাদের পয়েন্টগুলো কি কি? অবস্থান, আমরা জানি স্কেলেটাল মাসল, অনিচ্ছিক পেশি এবং হৃৎপেশি কোথায় অবস্থান করে, এদের আকার আকৃতি যেটা আমি তোমাদেরকে আগে বলেছি, এদের প্রকৃতি, অনুপ্রস্থ রেখা, সার্কোলেমা, নিউক্লিয়াস, ইন্টারক্যালেটেড ডিস্ক, কার আছে কার নেই ইত্যাদি, এবং কাজ, এই বিষয়গুলো উপর ভিত্তি করে তোমরা একটি তুলনামূলক একটি টেবিল তৈরি করবে। এটি তোমাদের বাড়ির কাজ। আমরা সর্বশেষ যেই কলা বা টিস্যু নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে নার্ভাস টিস্যু বা স্নায়ু কলা। আমরা এখানে দেখি এই যে আমাদের যখন স্নায়ু কলা হচ্ছে কি সেটা আগে একটু আমরা বলি। স্নায়ু কলা হচ্ছে যে পরিবেশ থেকে অথবা দেহের ভিতরে থেকে কোনো উদ্দীপনা গ্রহণ, পরিবহন এবং উপযুক্ত সাড়া প্রদান করাই হচ্ছে স্নায়ুকলার কাজ। সেটা কিভাবে হয় আমরা একটা অ্যানিমেশন দেখে আমরা এটা বুঝতে পারি। যদি কোনো হট অবজেক্টের মধ্যে আমাদের হাত পড়ে তাহলে কি হয়, এখান থেকে আমরা কিন্তু হট অবজেক্টের মধ্যে হাত পড়লে আমরা তাৎক্ষণিক হাতটি সরিয়ে ফেলি। সেটা কিভাবে আমরা বুঝতে পারি? যখন কোনো হট অবজেক্টে আমাদের হাত পড়ে তখন সেখানে স্নায়ু কি করে, এই তথ্যটি গ্রহণ করে, এটাকে বলা হয় উদ্দীপনা গ্রহণ। এই উদ্দীপনা গ্রহণ করে সে এই উদ্দীপনাটাকে পরিবহন করে কোথায় নিয়ে যায়? মস্তিষ্কে। মস্তিষ্ক তখন কি করে? কার্যকরী অঙ্গে সিদ্ধান্ত পাঠায়। সে তখন বুঝতে পারে যে হাত পুড়ে যেতে পারে, তখন সে আবার কার্যকরী স্নায়ুর মাধ্যমে কার্যকরী অঙ্গে এই তথ্যটি প্রেরণ করে এবং ফলে কি হয়? পেশি সংকুচিত হয় এবং আমরা হাতটি সরিয়ে ফেলি। এখন যার মাধ্যমে এই উদ্দীপনাটি মস্তিষ্কে পৌঁছায় এবং মস্তিষ্ক থেকে নির্দেশনা আসে সেটাকে বলা হয় নার্ভ ফাইবার বা নার্ভ। আর যেই মেসেজটি বা যে সিগন্যালটি এই নার্ভের মধ্য দিয়ে পাস হয় সেটি মূলত নার্ভ ইম্পালস। তাহলে আমরা নার্ভ ইম্পালস বুঝলাম। তাহলে স্নায়ুকলার কাজ আমরা বলছি যে ইম্পালস বা উদ্দীপনা গ্রহণ করা এবং গ্রহণের পর উপযুক্ত সাড়া প্রদান করা। এখানে সাড়া ছিল যে হাতটি সরিয়ে নেওয়া, এটিই ছিল সাড়া। তাহলে স্নায়ুকলার বৈশিষ্ট্য হচ্ছে এই স্নায়ুকলা একটোডার্ম থেকে উৎপন্ন হয়। এটি অভ্যন্তরীণ এবং বাহ্যিক উদ্দীপনা গ্রহণ এবং পরিবাহিত করে, কার্যকরী অংশে উপযুক্ত সাড়া প্রেরণ করে। এখানে আমরা দেখেছি যে আমাদের পেশি হচ্ছে কার্যকরী অংশ। যখন আমাদের হাতটি হট অবজেক্টে পড়ে গেল তখন এটা যে গরম সেটি আমাদের নার্ভের মাধ্যমে আমাদের মস্তিষ্কে পৌঁছলো। মস্তিষ্ক তখন আমাদের পেশি হচ্ছে এখানে কার্যকরী অংশ, পেশিকে
সংকোচনের মাধ্যমে হাতটা সরিয়ে ফেলার নির্দেশনা দিল এবং সে অনুযায়ী হাতটি সরে গেল। তো এই নির্দেশনা গ্রহণ, পরিবহন ইত্যাদি মূলত নার্ভের মাধ্যমে হয়ে থাকে। বিভিন্ন অঙ্গের কার্যাবলী নিয়ন্ত্রণ করে এবং কাজের মধ্যে সমন্বয় সাধন করে। আর এই যে নার্ভ, আমরা যে কথাটি বললাম যে নার্ভের মাধ্যমেই এই উদ্দীপনা গ্রহণ এবং সাড়া প্রদানের কাজটি হয়ে থাকে, এই নার্ভ মূলত নিউরন দ্বারা গঠিত। তাহলে স্নায়ুকলার গঠন এবং কাজের একক হচ্ছে নিউরন। আমরা দেখি যে এই যে একটি নিউরনের স্ট্রাকচার। নিউরন মূলত দুটি অংশ নিয়ে গঠিত, একটি হচ্ছে কোষ দেহ এবং নিউরাইট। নিউরনের মধ্যে যে অংশটি প্রশস্ত, যে অংশটির মধ্যে নিউক্লিয়াস রয়েছে, এই অংশটিকে বলা হয় কোষ দেহ। এই কোষ দেহ থেকে যে অংশগুলো উদ্গত হয় সেগুলোকে বলা হয় নিউরাইট। নিউরাইট দুই ধরনের, একটি হচ্ছে ডেনড্রাইট আর একটি হচ্ছে এক্সন। যেই ছোট ছোট শাখা প্রশাখা যুক্ত যে অংশগুলো কোষ দেহ থেকে বের হয় সেগুলোকে বলা হয় ডেনড্রাইট। আর লম্বা তন্তুর মতো যে অংশটি নিউরন থেকে বের হয়ে আসে এটাকে বলা হয় এক্সন। এই এক্সনের তোমরা দেখো স্ট্রাকচারে, এই এক্সনের চারিপাশে একটি আবরণ থাকে, সেটিকে বলা হয় নিউরিলেমা। এই নিউরিলেমা এবং এক্সনের মধ্যে প্রোটিন জাতীয় এবং চর্বি জাতীয় কিছু পদার্থ থাকে, সেটাকে বলা হয় মাইলিন শীথ। মাইলিন শীথ যুক্ত এই নিউরনকে বলা হয় মাইলিনেটেড নিউরন। কোনো কোনো জায়গায় এই নিউরিলেমা সংকুচিত হয়ে এক্সনের গায়ে এসে লেগে যায়। এই সংকুচিত অংশটিকে বলা হয় রেনভিয়ার পর্ব। মাইলিনেটেড নিউরনের মধ্য দিয়ে আমাদের উদ্দীপনা, মূলত এই যে স্নায়ুতন্তু, এই এক্সনকে বলা হয় স্নায়ুতন্তু। এই স্নায়ুতন্তুর মধ্য দিয়ে মাইলিনেটেড নিউরনের ক্ষেত্রে রেনভিয়ার পর্ব বরাবর উদ্দীপনা পরিবাহিত হয়। এটি কোষদেহ থেকে উদ্দীপনা পরবর্তী নিউরন অথবা কার্যকরী অঙ্গে নিয়ে যায়। এবং আমরা দেখি যে এই যে এক্সনের শেষ প্রান্ত আবার শাখান্বিত হয়ে টেলোডেন্ড্রিয়ন গঠন করে এবং এর মাথায় থাকে নবের মতো স্ট্রাকচার, এটাকে বলা হয় সিনাপটিক নব। এই সিনাপটিক নবের মাধ্যমেই পরবর্তী পেশি অথবা নিউরনের সাথে এটি সংযোগ সাধিত হয়, যেটাকে বলা হয় সিনাপসিস। এই সিনাপসিসের মাধ্যমেই নিউরন থেকে আরেক নিউরনে অথবা নিউরন থেকে কার্যকরী অঙ্গে উদ্দীপনা পরিবাহিত হয়ে থাকে। তাহলে আমরা স্নায়ুকলার যে একক নিউরন তার স্ট্রাকচার পড়লাম এবং নিউরনের কাজই হচ্ছে উদ্দীপনাকে পরিবাহিত করা এক নিউরন থেকে আরেক নিউরন অথবা নিউরন থেকে কার্যকরী অঙ্গে। তো আমরা আমাদের যে কলা বা টিস্যু সম্পর্কে আলোচনা শেষ করলাম। এখান থেকে কি কি প্রশ্ন থাকতে পারে সেগুলো আমি এখানে লিখেছি। দেখো, আবরণী কলার বৈশিষ্ট্য ও কাজ লিখো। যোজক কলার বৈশিষ্ট্য ও কাজ লিখো, যেটা আমি গত ক্লাসে আলোচনা করেছি। বিভিন্ন ধরনের কঙ্কাল যোজক কলার বৈশিষ্ট্য ও কাজ লিখো। অস্থি এবং তরুণাস্থির মধ্যে পার্থক্য লিখো। কঙ্কাল পেশি অথবা হৃদপেশির বৈশিষ্ট্য ও কাজ লিখো। বিভিন্ন ধরনের পেশি কলার মধ্যে তুলনা করো। একটি নিউরনের গঠন ও কাজ লিখো। এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, এগুলো তোমাদের আসে এবং আশা করছি আমি প্রত্যেকটি আলোচনা করেছি এবং আমার আলোচনা থেকে তোমরা এই প্রশ্নগুলোর উত্তর পেয়ে যাবে। তো ধন্যবাদ তোমাদের সবাইকে। আবার আরেকটি ক্লাস নিয়ে তোমাদের সামনে আমি হাজির হব। ততদিন তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার আজকের মতো ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।